হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আবার চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে। তোমাদের আগের ক্লাসে নিউট্রিশন ইন প্লান্টস, দ্যাট ইজ ফটোসিনথেসিসের ফার্স্ট পার্ট, দ্যাট ইজ এন্টায়ার দ্য মেকানিজম, কী কী নিউট্রিয়েন্টস প্লান্টসের জন্য দরকার সেই সমস্ত জিনিসগুলো সব কভার করে দিয়েছি। আজকে আমরা যাচ্ছি দ্য নেক্সট পার্ট অফ দ্য ফটোসিনথেসিস বা লাস্ট পার্ট অফ দ্য ফটোসিনথেসিস, যেখানে আমি কতগুলো জাস্ট স্ট্রাকচারকে নিয়ে ডিসকাস করবো। তাহলে আমাদের ফটোসিনথেসিস পার্টটা ওভার হয়ে যাবে। হয়ে যাওয়ার পরেই আমরা ঢুকে যাবো ফার্দার নেক্সট, দ্যাট ইজ দ্য নিউট্রিশন ইন অ্যানিমালস, দ্যাট ইজ ডাইজেশন। তো ফার্স্ট আমরা এখানে দেখে নিই যে কি কি আজকে আমরা করতে চলেছি। আজকে আমরা করতে চলেছি ফার্স্ট সেকশনাল ভিউ অফ দ্য লিফ, দেন স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট, যেটা তোমাদের কাছে অলমোস্ট জানা, নতুন কিছু সেরকম নেই। আর নেক্সট স্টোমাটা স্ট্রাকচার ইন ইটস ওপেনিং অ্যান্ড ইটস ক্লোজড কন্ডিশন। ঠিক আছে, তো ফার্স্ট আমি স্টার্ট করছি সেকশনাল ভিউ অফ দ্য লিফ। তো যে কোনো সময় আমরা জানি যে কোনো রকমেরই লিফের যদি তুমি সেকশনাল ভিউ করো, সবসময় একদম উপরে একটা আসবে এপিডার্মিস আর একদম নিচে একটা আসবে এপিডার্মিস। ঠিক আছে, উপরের যে এপিডার্মিস লেয়ারটা, সেই উপরের এপিডার্মিস লেয়ারটার নাম হচ্ছে অ্যাডাক্সিয়াল এপিডার্মিস। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে উপরকার যে এই এপিডার্মিস, যেটাকে আমরা বলছি অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, তার উপরে একটা কিউটিকলের লেয়ার সবসময় থাকে, দ্যাট ইজ আ প্রোটেক্টিভ লেয়ার। ঠিক আছে, তো যেটা কিউটিন প্রোটিন দিয়ে স্পেসিফিক্যালি তৈরি, তো সেই কিউটিকলের একটা লেয়ার রয়েছে। তারপরে রয়েছে অ্যাডাক্সিয়াল এপিডার্মিস বা ডরসাল এপিডার্মিস। তারপরে রয়েছে একটা স্পেসিফিক লেয়ার অফ সেলস, যেখানে সেলসগুলো দেখতে পাচ্ছ হাইলি কনজেস্টেড এবং সেলসগুলো মোটামুটি একটু ইলংগেটেড ওভাল শেপের। এই সেলসের যে লেয়ারটা, সেটাকে আমরা কমনলি বলে থাকি প্যালিসেড প্যারেনকাইমা। একটা জিনিস তোমরা মাথায় রাখবে সবসময়, এই যে প্যারেনকাইমা সেলসগুলো তোমরা এই লেয়ারে দেখতে পাচ্ছ, সমস্ত সেলসগুলোই কিন্তু ভ্যাকুয়াল কন্টেইনিং অ্যাজ ওয়েল অ্যাজ they are also containing chlorophyll or chloroplast. So for that reason these parenchyma cells all are green in color. ঠিক আছে, প্যালিসেড প্যারেনকাইমার পরে একটা থিক লেয়ার বা অনেকটাই ব্রড একটা লেয়ার তোমরা দেখতে পাচ্ছ, যেখানকার সেলুলার সাইজগুলো অনেকটাই বড়। এরা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, মানে এখানকার যে প্যারেনকাইমা সেলসগুলো সেগুলো অনেকটাই স্পঞ্জি টাইপের হয়ে থাকে, বিকজ দে আর অ্যাকচুয়ালি লাইক অফ এয়ার কন্টেইনিং। ঠিক আছে, তো এই স্পঞ্জি প্যারেনকাইমার ভ্যাকুয়াল সাইজ অটোমেটিক্যালি অনেক বড় হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে বা ক্লোরোফিল আছে। সো ফর দ্যাট রিজন দেয়ার কালার ইজ অলসো গ্রিন। চলে আসি তারপরে লেয়ারে, যেটাকে আমরা নাম দিয়েছি অ্যাবাক্সিয়াল এপিডার্মিস বা ভেন্ট্রাল এপিডার্মিস। তো এটা ছিল ডরসাল, এটা হচ্ছে ভেন্ট্রাল। ঠিক আছে, অ্যাবাক্সিয়াল মানে লোয়ার এপিডার্মিস, এটা আপার এপিডার্মিস, এটা লোয়ার এপিডার্মিস। এবং তার একই রকম ভাবে তার নিচেও রয়ে গেছে একই রকম ভাবে কিউটিকলের লেয়ার। কিন্তু একটা জিনিস এখানে আমাদের মাথায় রাখতে হবে, আমি এই যে লিফটাকে এখানে স্পেসিফিক্যালি এঁকেছি সেটা হচ্ছে ডাইকট প্লান্টের লিফ। তো তাদের ক্ষেত্রে মোস্টলি কিন্তু স্টোমাটাল অ্যাপারচার বা স্টোমাটা দেখতে পাওয়া যায় টুয়ার্ডস দ্য লোয়ার সারফেস। ঠিক আছে, সেজন্য স্টোমাটাল অ্যাপারচারকে আমরা এখানে নিচের দিকে দেখিয়েছি, এবং দ্যাট ইজ রেস্ট্রিক্টেড বাই অর দ্যাট ইজ সারাউন্ডেড বাই টু গার্ড সেলস ফ্রম দ্য বোথ অফ দ্য সাইড। তো দেখতেই পাচ্ছি দুপাশে দুটো গার্ড সেল আছে, দ্যাট ইজ রেস্ট্রিক্টিং দ্য স্টোমাটাল অ্যাপারচার ফ্রম বোথ সাইডস। ঠিক আছে, এবার কথা হচ্ছে স্টোমাটাল অ্যাপারচার দিয়ে যদি ঢুকে যাও, তুমি দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটাতে কোনো রকম কিন্তু এই স্পঞ্জি প্যারেনকাইমা সেল নেই। এই জায়গাটা কিন্তু একটা ক্যাভিটি। এই ক্যাভিটিটাকেই আমরা বলে থাকি সাবস্টোমাটাল ক্যাভিটি বা সাবস্টোমাটাল স্পেস, মানে স্টোমাটার নিচে। এটাকে যদি স্টোমাটাকে যদি ধরি আমি, ইট ইজ ফেসিং টুয়ার্ডস আপওয়ার্ড, তাহলে তার নিচে এই স্পেসটা আছে বলে আমরা সাবস্টোমাটাল ক্যাভিটি বলি, মানে স্টোমাটার নিচে ক্যাভিটি। এই ক্যাভিটিটার কাজ কি? এই ক্যাভিটিটার কাজ হচ্ছে মোস্টলি ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস বা ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন, যে গ্যাসেস গুলো যেগুলোকে মনে করো ও এনভায়রনমেন্ট থেকে নিচ্ছে একটা লিফ বা এনভায়রনমেন্টে ছাড়ছে, সেই গ্যাসেস গুলো কিন্তু সবসময় স্টোর থাকছে এখানে। as well as ট্রান্সপিরেশনের জন্য যে এক্সট্রা বা এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার সবসময় প্ল্যান্ট বাইরে রিলিজ করে, সেই অ্যামাউন্ট অফ ওয়াটারটাও কিন্তু স্টোর থাকছে এই জায়গাটাতে। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমার যে সেলস গুলো, তাদের মধ্যে কিন্তু ইন্টারসেলুলার স্পেস কিন্তু বড্ড কম। বাট এই যে স্পঞ্জি প্যারেনকাইমার যেটা রয়েছে, তার মধ্যে কিন্তু সেলস গুলোর মধ্যে কিন্তু ইন্টারসেলুলার স্পেসটা বেশি। সেই জন্য দ্যাট ইন্টারসেলুলার স্পেস ইজ প্রোভাইডিং দিস এন্টায়ার লেয়ার ইন এ স্পেসিফিক স্পঞ্জি অর সফট অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এবং তার মধ্যে ইন্টারসেলুলার স্পেসগুলোর মধ্যে কিন্তু গ্যাস, ওয়াটার এগুলো কিন্তু স্টোর থাকতে পারে, which are actually released outside during the transpiration, the water, and during the respiration, the carbon dioxide, which has to be released outside, that is also stored, and during photosynthesis, whatever the carbon dioxide has been taken by the leaf, that is also stored. ঠিক আছে, even during respiration plant যে অক্সিজেন নিচ্ছে, সেই অক্সিজেনটাও ইভেন এই জায়গাতে স্টোর থাকে। তার মানে গ্যাস and water for storage, this entire spongy parenchyma and substomatal cavity is responsible. ঠিক আছে, এবার ঠিক এখান থেকে আমরা চলে আসছি এই জায়গাটাতে, কারণ এইটার সাথে রিলেটেড রয়েছে আমাদের এই স্ট্রাকচারটা। তারপর আমরা ক্লোরোপ্লাস্ট আলাদা করে যাব। এখানে আমি যে স্টোমাটাল অ্যাপারচার দেখিয়েছি, গার্ড সেল দেখিয়েছি, সেটাকে একটু বড় করে আমি দেখিয়েছি। ইন কেস অফ ডাইকট লিফ অনলি, এই স্টোমাটাল অ্যাপারচার এবং গার্ড
সেলকে দেখানো হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে তোমার স্টোমাটাল অ্যাপারচার ক্লোজ অলমোস্ট, আর গার্ড সেল দুটো দুপাশে রয়েছে কিডনি শেপের গার্ড সেল। এখানে তুমি দেখতে পাচ্ছ স্টোমাটাল অ্যাপারচারের স্পেসটা অনেকটা বড়, দ্যাট মিন্স এটা ওপেন কন্ডিশনে আছে, একই রকম দুপাশে কিডনি শেপের গার্ড সেলস রয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ওপেন কন্ডিশন, এটা হচ্ছে ক্লোজ কন্ডিশন। কিন্তু এবার কথা হচ্ছে যে কিভাবে ওপেন বা ক্লোজ হয় সেই মেকানিজমটা আমি ফটোসিনথেসিস পড়াতে গিয়ে একবার তোমাদের ডেসক্রাইব করেছি, আবারও আমি ডেসক্রাইব করব। কিন্তু কথাটা হচ্ছে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে গার্ড সেলস গুলো যে রয়েছে এখানে কিডনি শেপের গার্ড সেলস গুলো, সেই গার্ড সেলস গুলোর মধ্যেও কিন্তু ভ্যাকুয়াল আছে, এবং দোজ ভ্যাকুয়ালস আর সারাউন্ডেড বাই ক্লোরোপ্লাস্ট অর ক্লোরোফিল। সেই কথাটা কিন্তু তোমাদের ভুললে চলবে না, গার্ড সেলের মধ্যেও কিন্তু ক্লোরোফিল আছে বা ক্লোরোপ্লাস্ট আছে, দ্যাটস ওয়াই গার্ড সেল ইজ গ্রিন ইন কালার। এবার কথা হচ্ছে দিনের বেলা যখন সানলাইট অ্যাভেলেবল তখন প্লান্ট কি করছে, প্লান্ট কন্টিনিউয়াসলি রুট দিয়ে ওয়াটার অ্যাবজর্ব করে যাচ্ছে, ঠিক আছে। দিনের বেলাও করছে, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো স্যার রাত্রেবেলা কি ওয়াটার অ্যাবজর্পশন হয় না? হ্যাঁ হয়, বাট রেটটা অনেকটা কমে যায়, কারণ সেই সময় স্টোমাটাল অ্যাপারচার ক্লোজড থাকে। এক্সেস যে ওয়াটারটা প্লান্টের মধ্যে জমবে রাত্রেবেলা যদি প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাবজর্ব করে, সেই ওয়াটারটাকে রিলিজ করার মতো কিন্তু কোনো চান্স নেই। তো সেই জন্য দিনের বেলায় স্টোমাটাল অ্যাপারচার ওপেন। কেন? দিনের বেলা ভাবো সানলাইট অ্যাভেলেবল, সানলাইট অ্যাভেলেবল থাকার জন্য স্পেসিফিক্যালি কি হচ্ছে, কন্টিনিউয়াসলি এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার, এক্সেস কোয়ান্টিটি অফ ওয়াটার ইভাপোরেটেড হচ্ছে, মানে ট্রান্সপিরেটেড হচ্ছে। আর ট্রান্সপিরেটেড হলে কি হচ্ছে, লিফের যে সেলস গুলো ইনক্লুডিং গার্ড সেলস তাদের মধ্যে একটা ওয়াটার স্কেয়ারসিটি তৈরি হচ্ছে। আর সেই ওয়াটার স্কেয়ারসিটি যদি তৈরি হয় সেটাকে ফিল আপ করার জন্য অটোমেটিক্যালি রুট সয়েল থেকে ওয়াটারকে অ্যাবজর্ব করছে এবং ভায়া জাইলেম সেই ওয়াটার চলে যাচ্ছে লিফে। এবার কথা হচ্ছে সেই ওয়াটার যখন লিফে পৌঁছানোর পর যখন গার্ড সেলস গুলোতে ঢুকছে ফার্স্ট, তো অটোমেটিক্যালি কি হচ্ছে, গার্ড সেলস গুলো সোয়েল করে যাচ্ছে, দ্যাট মিন্স দে আর গেটিং টার্জিড। যখনই গার্ড সেলস গুলো টার্জিড হচ্ছে বা সোয়েলড হচ্ছে, অটোমেটিক্যালি কি হয়, গার্ড সেলের এইটা হচ্ছে আউটার মেমব্রেন আর এটা হচ্ছে ইনার মেমব্রেন। এই ইনার মেমব্রেন গুলো গার্ড সেলের একে অপর থেকে এরকমভাবে ডিসোসিয়েট করে যায় যখনই তারা সোয়েলড কন্ডিশনে থাকে। কথাটা মাথায় রাখতে হবে, যখনই তারা টার্জিড কন্ডিশনে থাকে, both of the inner membranes are getting dissociated from each other, and that is responsible for forming this stomatal aperture open. ঠিক আছে? কিন্তু ঠিক এর উল্টোটা রাত্রেবেলা ভাবো, রাত্রেবেলা যখন সানলাইট ইজ নট অ্যাভেলেবল, এক্সেস রেট অফ ট্রান্সপিরেশন নেই, তো অটোমেটিক্যালি তখন কি হচ্ছে, ফার্দার প্লান্টের বডিতে সেরকম ওয়াটারের রিকোয়ারমেন্ট থাকছে না। কিন্তু কথাটা হচ্ছে লিফের মধ্যে বা লিফের স্পেসিফিক্যালি গার্ড সেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার তখন রয়েছে স্টোর। কিন্তু কথাটা হচ্ছে লিফের আশেপাশে যে সমস্ত সেলস গুলো রয়েছে তোমাদের আমি দেখিয়েছি, গার্ড সেলস আশেপাশে এই যে সেলস গুলো এগুলো হচ্ছে সাবসিডিয়ারি সেলস। এই সেলস গুলো অ্যাজ ওয়েল অ্যাজ প্লান্টের অন্যান্য জায়গার মধ্যে থাকা যে সেলস গুলো, সেই সেলস গুলোতে কিন্তু একটা ওয়াটারের স্কেয়ারসিটি তৈরি হচ্ছে, এবং সেই ওয়াটার স্কেয়ারসিটি তৈরি হওয়ার জন্যই গার্ড সেল থেকে ওয়াটার ডিফিউশন প্রসেসে বেরিয়ে সেসব সেলস গুলোর মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, কারণ সেই সময় আর সেরকমভাবে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে না, যেহেতু সানলাইট ইজ নট অ্যাভেলেবল, transpiration is not happening, and for that reason transpiration pool is also not acting. Transpiration pool মানে এই যে ট্রান্সপিরেশন হওয়ার জন্য যে ওয়াটার স্কেয়ারসিটি তৈরি হচ্ছে তার জন্য যে জল উপর দিকে উঠছে, এই যে পুলিং ফোর্সটা টুয়ার্ডস আপওয়ার্ড, দ্যাট ইজ দ্য ট্রান্সপিরেশন পুল। তো সেই ট্রান্সপিরেশন পুল নেই বলে কিন্তু জেনারেলি দেখা যাচ্ছে লিফের কিছু সেলস, সাবসিডিয়ারি সেলস অ্যাজ ওয়েল অ্যাজ প্লান্টের অন্যান্য জায়গাকার সেলসগুলোর মধ্যে একটা ওয়াটার স্কেয়ারসিটি তৈরি হচ্ছে, আর সেই ওয়াটার স্কেয়ারসিটিকে ফিল আপ করার জন্য গার্ড সেলস থেকে ওয়াটার ডিফিউজ আউট হচ্ছে। তো অটোমেটিক্যালি গার্ড সেলের অবস্থা কি হবে, গার্ড সেল উইল বি গেটিং ফ্ল্যাসিড, গার্ড সেল উইল বি গেটিং শ্রিঙ্কড। যখনই গার্ড সেল শ্রিঙ্কড হয়ে যায়, একই রকম ভাবে ওই যে দুখানা ইনার মেমব্রেন টার্জিড হওয়ার সময় একে অপর থেকে ডিসোসিয়েট হয়ে গেছিল, তারা আবার কিন্তু একে অপরের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যায়। যখনই তারা অ্যাসোসিয়েটেড হয়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে দেখতে পাও যে স্টোমাটাল অ্যাপারচার ইজ গেটিং ক্লোজড, এবং এই স্টোমাটাল অ্যাপারচার ক্লোজ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ট্রান্সপিরেশন রেটটা কমে যাচ্ছে, রেসপিরেশন চলছে বাট সেটাও খুব স্লো রেটে, রেসপিরেশন মানে স্টোমাটার মধ্যে দিয়ে চলছে খুব স্লো রেটে, কারণ তোমার প্লান্টের বডিতে আরেকটা অ্যাপারচার আছে তার নাম হচ্ছে লেন্টিসেল হুইচ আর প্রেজেন্ট অন দ্য সারফেস অফ স্টেম, সেটা কিন্তু হেল্প করছে অবশ্যই ফর দ্য রেসপিরেশন প্রসেস। আর ফটোসিনথেসিস রাত্রেবেলা হওয়ার কোনো চান্সই নেই, সেজন্য CO2 নেওয়ারও কোনো দরকার নেই। তো এই হয়ে গেল স্টোমাটাল অ্যাপারচার ওপেনিং অ্যান্ড ক্লোজিং এর পিছনে যে স্টোরিটা। খালি যেখানে ওয়াটারের গল্প আছে তা নয়, 2 ক্লাসে গেলে তোমরা এখানে দেখবে যে স্টার্চ as well as potassium ions, these are also responsible for opening and closing of stomata. Starch deposition in the guard cell responsible for opening. Starch যখন ডিফিউজ আউট হয়ে যাচ্ছে, একই গল্প, দিনের বেলায় প্রচুর পরিমাণে ফটোসিনথেসিস হওয়ার জন্য প্রচুর পরিমাণে স্টার্চ সিনথেসিস হচ্ছে, তারা গার্ড সেলে ডিপোজিটেড হচ্ছে, গার্ড সেলস গুলো তোমার টার্জিড হচ্ছে, স্টোমাটাল অ্যাপারচার খুলে যাচ্ছে। রাত্রেবেলা সানলাইট নেই, স্টার্চের ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে প্লান্টের ডিফারেন্ট সেলে,
তো সেই স্টার্চের যে ডেফিসিয়েন্সি সেটাকে ফিল আপ করার জন্য গার্ড সেলের মধ্যে স্টোর স্টার্চ ডিফিউজ আউট হয়ে যাচ্ছে জলের মতোই, অটোমেটিক্যালি কি হচ্ছে স্টোমাটাল অ্যাপারচার ক্লোজ হয়ে যাচ্ছে। পটাশিয়ামেরও তাই একই গল্প। তো এই তিনখানা ফ্যাক্টর মেনলি ওয়াটার, স্টার্চ এন্ড পটাশিয়াম, এই তিনটা ফ্যাক্টর কিন্তু মেনলি স্টোমাটাল অ্যাপারচার ওপেনিং এবং ক্লোজিং এর জন্য রেসপন্সিবল। আমি যদিও তোমাদের স্টার্চ আর পটাশিয়াম আয়নের কথাটা বললাম, সেটা এখন আমাদের নেই। হায়ার ক্লাসে গিয়ে 11-এ গিয়ে যখন আমরা একই জিনিস পড়বো সেখানে আমরা এই জিনিসটা পুরোপুরি মেকানিজমগুলো ডিসকাস করবো। চলে আসি লাস্ট পার্টে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। এটা আমরা দেখেছি, দ্যাট ইজ দ্য স্পেসিফিক অর্গান অর অর্গানেল হুইচ ইজ রেসপন্সিবল ফর আওয়ার ফটোসিনথেসিস। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের কিন্তু জেনারেলি দুটো মেমব্রেন, একটা আউটার মেমব্রেন একটা ইনার মেমব্রেন, এবং দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেস আছে তার নাম হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস কমনলি হুইচ ইজ কল্ড। এরপরে এই ক্লোরোপ্লাস্টের কিন্তু দুটো পোর্শন, একটা হচ্ছে ইন্টারনাল যে ম্যাট্রিক্স পোর্শন দ্যাট ইজ স্ট্রোমা, আর নেক্সট কিছু স্ট্যাক অফ প্লেট লাইক স্ট্রাকচারস দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা কমনলি বলছি গ্রানাম। ঠিক আছে, এবার এই সবকটা যে স্ট্যাক অফ প্লেট লাইক স্ট্রাকচারস এখানে দাঁড়িয়ে আছে সেগুলোকে সবকটাকে একসঙ্গে বলি কিন্তু গ্রানাম, আর প্রতিটা স্ট্যাক অফ প্লেটস বা প্রতিটা যে থাক রয়েছে সেগুলোকে কিন্তু আমরা বলছি গ্রানাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে, সবকটাকে নিয়ে গ্রানাম, এক একটাকে বলি গ্রানাম। আর গ্রানামের আবার প্রতিটা যে ডিস্ক লাইক স্ট্রাকচার বা একটা যে সিঙ্গেল প্লেট লাইক স্ট্রাকচার সেইগুলোকে বলছি থাইলাকয়েড। আর এই তোমরা মনে করে দেখো ফটোসিনথেসিসের সময় আমি হয়তো বলেছিলাম যে ফটোসিনথেসিসের জন্য রেসপন্সিবল যে পিগমেন্ট ক্লোরোফিল দ্যাট ইজ প্রেজেন্ট on the surface of thylakoid membrane। তো এই thylakoid membrane এর আমি জন্য কিছু ডট ডট এঁকেছি, ডট ডট গুলো তোমাকে বোঝাচ্ছে quantosome it is the unit of photosynthesis that is composed of 150 to 200 chlorophyll molecules। বা ইভেন একে আমরা আরেকটা ভাষায় বলতে পারি, একে আমরা কিন্তু ইভেন LHC কোয়ান্টোজোম অর LHC বলতে পারি। LHC স্পেসিফিক্যালি এই ওয়ার্ডটা বা এই স্পেসিফিক অ্যাব্রিভিয়েটেড টার্মটা ক্লাস 11 এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট এখানে তাও আমি লিখলাম LHC। কথার ফুল ফর্ম হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তো যাই হোক কোয়ান্টোজোম বা LHC এই থাইলাকয়েডের মেমব্রেনগুলোতে রয়েছে, দ্যাট ইজ 150 to 200 chlorophyll molecules are present and those chlorophyll molecules are responsible for quantosome molecules are responsible for photosynthesis। এছাড়াও এখানে যে স্ট্রাকচারটা আমি বললাম না সেটা হচ্ছে এই যে প্রতিটা যে গ্রানাম, এই গ্রানামগুলো একে অপরের সাথে কিন্তু ইন্টারকানেক্টেড বাই এ স্পেসিফিক bridge like structure that is commonly known as stroma lamella, single that is stroma lamella, and all if we will say collectively then it is known as stroma lamellae। তাহলে এই স্ট্রাকচারটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার হলো, গ্রানা স্ট্রোমা, গ্রানা সবকটাকে নিয়ে একটাকে বলবো গ্রানাম, তার প্রতিটা ইউনিটকে থাইলাকয়েড, and each and every granum is connected with each other by the help of a bridge like structure that is called as stroma lamella, আর অল সবাইকে একসাথে বলবো stroma lamellae। এই হয়ে গেল ওভারঅল ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার। আশা করি তিনটে স্ট্রাকচার বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, অ্যাজ ওয়েল অ্যাজ এই স্টোমাটার ক্ষেত্রে ওপেনিং এন্ড ক্লোজিং এর মেকানিজম বলতে বুঝতে অসুবিধা হয়নি, এবং তার সাথে সাথে কি ফ্যাক্টরস দে আর রেসপন্সিবল সেটাও কিন্তু আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে। তোমরা এগুলো ভালো করে পড়ো, তারপরে যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে দেবে। থ্যাংক ইউ।